বিভাগ ঘ 3 নম্বরের কোশ্চেন এটা 4 দাগ পরম শূন্য উষ্ণতায় গ্যাসের চাপ কত? পরম শূন্য উষ্ণতায় গ্যাসের চাপ 0। ওকে, তাহলে 1 দাগের হলো 0। আদর্শ গ্যাস সমীকরণ থেকে দেখাও যে ডি সমান pm/RT। ডি সমান pm/RT, এটা করছি। আদর্শ গ্যাস সমীকরণ থেকে দেখাও যে ডি সমান pm/RT। আদর্শ গ্যাস সমীকরণটা কি না পিভি সমান এনআরটি, তাই তো। পিটা কি? পি হচ্ছে চাপ, পি সমান চাপ। এনটা কি? এন হচ্ছে মোল সংখ্যা। আরটা কি? সার্বজনীন গ্যাস ধ্রুবক, নিন গ্যাস ধ্রুবক। আর কি? টিটা কি? পরম উষ্ণতা, না এমনি উষ্ণতা, এটা পরম বলা যাবে না, পরম স্কেলে উষ্ণতা, পরম স্কেলে স্কেলে উষ্ণতা। এখন এইখান থেকে আমাকে ভি রয়ে গেছে, ভিটা কি? আয়তন। এইখান থেকে আমাকে বার করতে হবে পি সমান কোথায় গেল ডি সমান pm/RT। ডি মানে কি? ঘনত্ব। তাহলে যদি ধরি মানে ভর ডব্লিউ ও মোলার ভর মানে আণবিক ভর এম, ঠিক আছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি হয়? এন সমান কি হয় না W/M। তার মানে এই আদর্শ গ্যাস সমীকরণে এন এর পরিবর্তে W/M বসাতে পারি। তাহলে এটা 1 নম্বর দিয়ে দাও। 1 নম্বর সমীকরণে এন সমান W/M বসিয়ে পাই পিভি সমান W/M/RT। আর আমার চাই কি? ডি সমান, ডি মানে কি হয় না ভর বাই আয়তন, তাই তো। তার মানে যে ভর আছে ডব্লিউ, তাহলে ভিটাকে এখানে নামাতে হবে, বা পিএম সমান W/V/RT। কোনাকুনি গুণ হলো, পিএম সমান W/V/RT। এই এমটা এখানে গুণ হয়ে গেলো, ভিটা নিচে নেমে গেল। আমার চাই তো এইটা, তাহলে বা যদি ঘুরিয়ে লিখি W/V/RT সমান পিএম, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। W/V সমান কি? ডি, DRT সমান পিএম, বা ডি সমান pm/RT। এটাই প্রমাণ করার কেস ছিল। ওকে, প্রমাণিত। চলো 4.2 বলা আছে ক্যালসিয়াম ফসফেটে ফসফরাসের শতকরা পরিমাণ কত? তাহলে ক্যালসিয়াম ফসফেট সংকেত কি? Ca3PO4 এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। এতে ফসফরাসের শতকরা পরিমাণ, ফসফরাস কত ভাগ আছে না? ফসফরাস হয় কত? 31, তাকে আবার 2 দিয়ে গুণ, মানে এখানে আছে 62 গ্রাম। শতকরা কত আছে সেটা বের করতে হবে। আচ্ছা, ক্যালসিয়ামের যদি পরিমাণটা আমরা বার করি, ক্যালসিয়ামের কথা হয় 40, পায়তলায় 3 আছে, যুক্ত ফসফরাসের কথা 31, অক্সিজেনের কথা হয় 16 করে, কিন্তু পায়তলায় 4 আছে, 4 16 64, গুণিতে কত হবে 2, 4 3 12, 120, 31 4 1 5, 6 3 9, 95 গুণিত 2 সমান 120, যুক্ত 5 দুগুণে 10, হাতে থেকে 1, 9 দুগুণে 18, 1 19, 190, হ্যাঁ, যোগ করলে 0, 9 দিয়ে 11, হাতে থেকে 1, 1 1 2 1 3, 310 গ্রাম। তাহলে শতকরা ফসফরাসের এখানে ফসফরাসের পরিমাণ কত? ফসফরাসের পরিমাণ এটা কি হচ্ছে না Ca3PO4 এর পরিমাণ, এর পরিমাণ এত গ্রাম। আর ফসফরাসের পরিমাণ কত? ফসফরাসের হয় কত? 31, কিন্তু এখানে দেখো ব্র্যাকেট দিয়ে 2 আছে, তাহলে গুণিত 2 সমান 62 গ্রাম। তাহলে অতএব শতকরা ফসফরাস রয়েছে, শতকরা ফসফরাস রয়েছে
কত রয়েছে না ফসফরাসের পরিমাণ কত 62 আর মোট পরিমাণটা কত এই যে 320 সরি 310 ইন্টু 100 শূন্য শূন্য কাটি 31 দুগুণে 62 তাহলে 20%। তাহলে শতকরা ফসফরাস রয়েছে 20%। ওকে ব্যাস দেখো আবার যাচ্ছে 42 আবার পরিমাণ কত আচ্ছা 4.2 এর অথবা 4.2 এর অথবা 1 নম্বরে আছে বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক। বাষ্প ঘনত্ব এবং আণবিক ভর এটা হচ্ছে 4.2 এর অথবা আমরা কি জানি বাষ্প ঘনত্ব m সমান 2d এটা হচ্ছে বাষ্প ঘনত্ব এবং আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক, কিন্তু সম্পর্কটা প্রতিষ্ঠা করতে বলছে মানে স্থাপন করতে বলছে বাষ্প ঘনত্ব এবং আণবিক ভর। এখন বাষ্প ঘনত্ব সমান কি আমরা কি জানি বাষ্প ঘনত্ব সমান কি নির্দিষ্ট ভরে এবং নির্দিষ্ট উষ্ণতায় মানে নির্দিষ্ট চাপে ও নির্দিষ্ট উষ্ণতায় n সংখ্যক গ্যাসের অনুর ভর n সংখ্যক উষ্ণতায় কোনো গ্যাসের n সংখ্যক অনুর ভর ঠিক ওই একই উষ্ণতা ও চাপে n সংখ্যক হাইড্রোজেন অণুর ভর। তাই তো তাহলে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় n সংখ্যক অণুর ভর কোনো গ্যাসের n সংখ্যক অণুর ভর। তাহলে n সংখ্যক অণুর ভর মানে কি n গুণিত বলতে পারি একটি অণুর ভর n গুণিত গ্যাসের একটি অণুর ভর গ্যাসেরটা লেখা হচ্ছে না n গুণিত গ্যাসের একটি অণুর ভর বাই এখানে লিখতে পারি n গুণিত একটি হাইড্রোজেন অণুর ভর একটি H2 অণুর ভর। তাহলে n কেটে যাবে তাহলে কি হবে গ্যাসের একটি অণুর ভর বাই একটি হাইড্রোজেন অণুর ভর মানে কি দুটি হাইড্রোজেন পরমাণুর ভর বলতে পারি তো দুটি H পরমাণুর ভর H2 লেখার দরকার নেই H লিখবে H অণুর ভর দুটি হাইড্রোজেন পরমাণুর ভর তার মানে নিচে 2 আছে ওটা 1 এর 2 হয়ে যাবে 1 এর 2 ইন্টু গ্যাসের একটি অণুর ভর বাই একটি H পরমাণুর ভর বলতে পারি। আর এটাকে কি বলে আণবিক ভর যে এক গ্যাসের একটি অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যতগুণ ভারী তাকে বলা হয় তার আণবিক ভর। তার মানে এটা হচ্ছে আণবিক ভর হাফ ইন্টু আণবিক ভর। তাহলে এসে যদি কণাকণি গুণ করে দিই 2 এর সঙ্গে এটা গুণ হবে তাহলে 2 ইন্টু বাষ্প ঘনত্ব সমানই আণবিক ভরে যে ছিল 2 ইন্টু বাষ্প ঘনত্ব 2 ইন্টু বাষ্প ঘনত্ব 2 ইন্টু ডি সমানই হবে আণবিক ভর হয়ে গেছে। তাহলে অতএব বলতে পারি বাষ্প ঘনত্ব সমান হাফ ইন্টু আণবিক ভর। এটাই সম্পর্ক। ওকে ওর সঙ্গে আরও একটা কোশ্চিন আছে ওটা 1 নম্বরের ছিল অথবা 1 4.2 তার অথবা 2 এর দাগ কি আছে 6 গ্রাম কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় 22 গ্রাম CO2 উৎপন্ন হলে প্রয়োজনীয় অক্সিজেনের ভর কত। তাহলে কি হচ্ছে না অক্সিজেনের সঙ্গে কার্বনের বিক্রিয়া হচ্ছে C+O2 দিয়ে কি হচ্ছে না CO2। ওকে এখানে কার্বনের পরিমাণ কত বলে দেওয়া আছে 6 গ্রাম কার্বনের সঙ্গে যুক্ত হয়ে 22 গ্রাম CO2 উৎপন্ন হচ্ছে এটা 6 গ্রাম দেওয়া আছে
এটা 22 গ্রাম দেওয়া আছে। এখন আমরা কি জানি কি কার্বনের আণবিক ভর কত, যে 12 গ্রাম কার্বনের সাথে কত গ্রাম লাগে, এটা অক্সিজেনের কথা 16 কিন্তু বাইরের তলায় দিয়ে আছে, তাহলে 32 গ্রাম O2 এর বিক্রিয়ায় 22 গ্রাম CO2 পাওয়া যায়। এখন দেখো 12 গ্রাম সি এর সঙ্গে 32 গ্রাম O2 যুক্ত হয়ে 22 কেন, কার্বন ডাইঅক্সাইডের কত হয় 44, এর আণবিক ভর হয় 44। তাহলে কি হচ্ছে 12 গ্রামের সঙ্গে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 44 গ্রাম CO2 আমরা পাই। এখন এখানে কি দেওয়া আছে 6, ঠিক দেখো 12 অর্ধেক দেওয়া আছে, তাহলে 6 গ্রাম সি এর সঙ্গে কত গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায় 44, ঠিক দেখো মানে সরি 22, 44 এর অর্ধেক দেওয়া আছে। এখানে যা আছে তার অর্ধেক, 44 এর অর্ধেক 22, তার মানে 32 এর অর্ধেক অবশ্যই লাগবে এখানে, তাহলে কত লাগবে 16 গ্রাম O2। ওকে, তাহলে অতএব 6 গ্রাম, বইটা দেখে লিখবে কি আছে, 6 গ্রাম কার্বনের সাথে 16 গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায় O2 এর বিক্রিয়ায় 22 গ্রাম CO2 পাওয়া যাবে। ব্যাস, একদম সহজ। দেখো 4.3 তাপীয় রোধ বলতে কি বুঝো এবং এর রাশিমালা প্রতিষ্ঠা করো। তাপীয় রোধ কাকে বলে না, যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তাপকে বাধা দেবে বা তাপ প্রবাহকে বাধা দেবে, সেটি হচ্ছে তাপীয় রোধ। এই তাপীয় রোধের রাশিমালা প্রকাশ করতে বলছি। ওকে, তাপীয় রোধের রাশিমালা তাহলে আমরা করছি। দেখো যদি ডি বেধের কোনো পরিবাহীর বেধ ডি, কোনো পরিবাহীর বেধ ডি, আর কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, আর কি দুই বিপরীত তলের উষ্ণতা θ1 ও θ2, ব্র্যাকেটে লিখবে θ1টা একটু বড়, θ2টা ছোট। সবসময় বড় থেকে ছোটোর দিকে তাপ প্রবাহিত হবে। θ1 মাইনাস θ2 হলে টি সময়ে বা টি সেকেন্ডে, সেকেন্ড মূল্য হবে সময় মূল্য, টি সেকেন্ডে পরিবাহিত তাপ কিউ সমান কে এ ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু টি ডিভাইড বাই টি। ঠিক আছে, যেখানে কে সমান কি পরিবাহিতাঙ্ক, তাপ পরিবাহিতাঙ্ক, শুধু পরিবাহিতাঙ্ক না, তাপ পরিবাহিতাঙ্ক, তাপ পরিবাহিতাঙ্ক। ওকে, তাহলে এটা হচ্ছে পরিবাহিত তাপ। এখান থেকে লিখতে পারি বা কিউ বাই টি মানে তাপ পরিবহনের হার, মানে এটি প্রবাহ মাত্রা, কিউ বাই টি নামিয়ে আনলে কে এ θ1 মাইনাস θ2 বাই ডি, এখান থেকে সমান দিয়ে লিখতে পারি θ1 মাইনাস θ2 ডিভাইড বাই ডি বাই কে এ, ওটা নিচে নেমে এলো। ওকে, এটা হচ্ছে কি প্রবাহ মাত্রা, IH হিট প্রবাহ মাত্রা বা লিখব এখানে। আবার ওহমের সূত্র থেকে পাই, ওহমের সূত্র থেকে পাই
কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব V1 ও V2 ব্র্যাকেটে লিখবে V1 গ্রেটার দেন V2, যেমন θ1 গ্রেটার দেন θ2 লিখছিলাম, ঠিক একই রকম V1 গ্রেটার দেন V2 হলে প্রবাহ মাত্রা I সমান কি হবে না V1 মাইনাস V2 বাই R। দেখো এখান থেকে IH সমান এটা, এখানে কারেন্ট IC লিখতে পারো তড়িতের, IC সমান V1 মাইনাস V2 বাই R। এখন দেখো এই সমীকরণ তুলনা করে আমরা বলতে পারি তাপীয় রোধ কোনটা। এটা যদি তড়িৎ রোধ হয় তাহলে এটা হবে তাপীয় রোধ, তাই তো। তাহলে অতএব 1 ও 2 তুলনা করে পাই তাপীয় রোধ আর H হিট সমান এইটা D বাই কে, এটি হচ্ছে তাপীয় রোধের রাশিমালা। ওকে, চলো নেক্সট দেখো এর অথবা আছে 4.3 অথবা দ্বিধাতব পাত কি জানো তো, একটা পাতের উপর একটা ধাতুর উপর অন্য একটা ধাতুকে রিবেট করে দেওয়া হয়, সেটা হচ্ছে দ্বিধাতব পাত। উষ্ণতা দিলে মানে যখনই তাপ বাড়াবো সেটা বেঁকে যায়, এর কাকে বলে একদম সংজ্ঞা লিখে নেবে। আর হচ্ছে এর ব্যবহার, দ্বিধাতব পাত কোথায় ব্যবহার করা হয়? দ্বিধাতব পাত ব্যবহার করা হয় ইস্ত্রি, হ্যাঁ ইস্ত্রিতে, থার্মোস্ট্যাট যন্ত্র, পেন্ডুলাম, বিভিন্ন জায়গায় দ্বিধাতব পাত ব্যবহার করা হয়। কলিং বেল। আর হচ্ছে তোমার এখানে আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, এটা একদমই সহজ। আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? গামা আর সমান গামা এ প্লাস গামা জি, এটা হচ্ছে রিয়েল, লিখে দেবে একদম। গামা আর সমান প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। গামা এ সমান আপাত প্রসারণ গুণাঙ্ক, গামা জি পাত্রের প্রসারণ গুণাঙ্ক, পাত্রের প্রসারণ গুণাঙ্ক। এটা শব্দ এসছে এগুলো, হ্যাঁ একটু বুঝে নেবে মোটামুটি। হচ্ছে পাত্রের প্রসারণ গুণাঙ্ক। তাহলে প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। আর দ্বিধাতব পাত কাকে বলে, এর কোথায় ব্যবহার করা হয়? ব্যাস 3টা কোশ্চেন, 3 নাম্বার সেট। চলো নেক্সট। দেখো 4.4 বলেছে বিক্ষেপণ মাত্রার সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। বিক্ষেপণ মাত্রার সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কার আছে না বিজ্ঞানী র্যালের সমীকরণ। র্যালে কি বলে গেছে না I ভ্যারিজাস 1/λ⁴। তাহলে বিক্ষেপণ মাত্রা কি হচ্ছে? তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। বিক্ষেপণ মাত্রা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে ফার্স্টে লিখবে I ভ্যারিজাস 1/λ⁴। যেখানে আইটা কি, আই মানে আমি না, আই হচ্ছে বিক্ষেপণ মাত্রা বা বিক্ষেপণ ক্ষমতাও বলতে পারো। ল্যামডাটা কি, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা কে বলে গেছে? বিজ্ঞানী র্যালে, যে I ভ্যারিজাস 1/λ⁴। তার মানে বিক্ষেপণ মাত্রা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের
চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। ওকে, ফার্স্টে ছিল বিক্ষেপণ মাত্রার সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। তারে বলা আছে 2-এর দাগ দিয়ে 4.4 এটা হচ্ছে 4.4, তার 1-এর দাগ। এবারে 2-এর দাগে বলা হচ্ছে কি না, একটি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মি এমনভাবে যায় যে আপাতন কোণ নির্গমন কোণের সমান। কোণ দুটি আবার চ্যুতি কোণের 3/4 অংশ। আচ্ছা, চ্যুতি কোণের মান বের করতে বলছে। আমরা একটা চ্যুতি কোণের সূত্র জানি তো, হ্যাঁ? চ্যুতি কোণ ডেল্টা সমান কি I1 প্লাস I2 মাইনাস এ। এটা কি প্রতিসারক কোণ, যে প্রিজমটা থাকে তারই প্রতিসারক কোণ। এটা কি প্রকার প্রিজম বলা আছে? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? 60 ডিগ্রি। তাহলে এটার মানও 60 ডিগ্রি। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম, কোণ এ সমান দেওয়া আছে 60 ডিগ্রি। আর কি যে পেলাম না, আপাতন কোণ এবং নির্গমন কোণ দুটোই সমান, তাই তো? আপাতন কোণ এবং নির্গমন কোণের মান সমান। কারণ এখান থেকে বলতে পারি I1 সমান I2। তারা আবার কি চ্যুতি কোণের 3/4 অংশ। এরা আবার চ্যুতি কোণের 3/4। চ্যুতি কোণটাকে ডেল্টা, তাহলে 3/4 ডেল্টা। তাহলে সেই সমীকরণটাতে লিখব কি লিখব না, এখন ডেল্টা সমান I1 মানে কি I1 I2 সমান তো এইটা 3/4 ডেল্টা প্লাস 3/4 ডেল্টা 2 ইন্টু লিখলেই হতো, আর মাইনাস 60, কারণ মাইনাস এ ছিল, এর মান কত 60। ব্যাস, তাহলে এদের গুণ করলে কি হবে, বা 2 ইন্টু 3/4 ডেল্টা মাইনাস 60 ডিগ্রি, 2 দিয়ে কাটলে 3/2, এপাশকে আনবো, বা ডেল্টা মাইনাস 3/2 ডেল্টা সমান মাইনাস 60, বা বিয়োগ করলে কত হবে, এটা মাইনাস 1/2, মাইনাস 1/2 ডেল্টা সমান মাইনাস 60 ডিগ্রি, বা উভয় পক্ষে মাইনাস মাইনাস চলে যাবে, ডেল্টা সমান কি হবে, এই 2টা 60-এর সঙ্গে গুণ হবে। তাহলে অতএব নির্ণেয় চ্যুতি কোণের মান, নির্ণেয় চ্যুতি কোণের মান 120 ডিগ্রি। ওকে, চলো নেক্সট দেখো। ওরই অথবা ছিল কি না, দেখাও যে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, যেটা দিয়ে অঙ্ক করেছিলাম সেই সূত্রটা প্রমাণ করতে বলছি। কি প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি প্রতিসৃত হলে চ্যুতি কোণের রাশিমালা ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। এটা একটা ইম্পর্টেন্ট প্রমাণ, পড়বেই হয়তো। কি না, ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ করতে গেলে আমাকে আগে প্রিজমের একটা প্রধান ছেদ অঙ্কন করতে হবে। এটা ধরলাম ABC প্রিজমের একটি প্রধান ছেদ, যেখানে বায়ু মাধ্যম থেকে AB প্রতিসারক তলে আলোক রশ্মি PQ পথে এসে আপতিত হলো। PQ QR পথে প্রতিষ্ঠিত হওয়ার পর AC তল থেকে RS পথে নির্গমন হয়েছে বা নির্গত হয়েছে। তাহলে কি বললাম, ABC একটি প্রিজমের প্রধান ছেদ। এখন বায়ু মাধ্যম থেকে PQ আলোক রশ্মি AB প্রতিসারক তলে আপতিত হয়ে QR পথে প্রতিষ্ঠিত হওয়ার পর AC তল থেকে RS পথে আবার বায়ু মাধ্যমে নির্গমন হয়েছে। এখন এখানে একটা অভিলম্ব টানো, ধরো এটা ON অভিলম্ব, আবার আর বিন্দুতে একটা অভিলম্ব টানবো, ধরো ON ডট একটা অভিলম্ব। তাহলে অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে, আপতন কোণ। সেটাকে I1 দিয়ে ডিনোট করা হয়। ঠিক বাইরের দিকের কোণটাকে I2 দিয়ে ডিনোট করা হয়। আবার এইখানে অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে এটা হচ্ছে R1, এটা R1,
আর এটাকে বলে R2। এখানে চ্যুতিটা হয়েছে কোথায়? দেখো এই রশ্মিটা আমার যাওয়ার কথা ছিল কোন সোজা, এই সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু গেছে কোন সোজা, এই সোজা। তাহলে ওকে যদি পিছাই, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে ডেল্টা, চ্যুতিকোণ। এখানে একটা নাম দিয়ে দাও, ধরো এটা এক্স, এটা ধরো পি, বাস। তাহলে এক্স পি আর হচ্ছে চ্যুতিকোণ, ওর রাশিমালাটা আমাকে তৈরি করতে হবে। তাহলে আমরা কি কি ধরলাম দেখো, যে ধরি এ বি সি হলো প্রিজমের প্রধান ছেদ, প্রিজমের প্রধান ছেদ, ওকে, যার প্রতিসারক কোণ এ বলতে পারো, যার প্রতিসারক কোণ এ। এখন পি কিউ আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে এ বি প্রতিসারক তলে কিউ বিন্দুতে আপতিত হয়ে কিউআর পথে প্রতিসরণের পর আর এস পথে নির্গত হয়েছে। যেখানে ওএন হলো এ বি তলের উপর অভিলম্ব, ও এন ডট এসি তলের উপর অভিলম্ব। এটা এন, কিন্তু হ্যাঁ এটা এন, ও এন এসি তলের উপর অভিলম্ব। এখন কোণ পি কিউ এন সমান I1, কোণ ও কিউ আর সমান R1, কোণ ও আর কিউ সমান R2, কোণ এস আর এন ডট সমান I2। ওকে, এখন চ্যুতিকোণ এক্স পি আর সমান ডেল্টা, ঠিক আছে। এখন যদি এই ত্রিভুজটা ধরি, ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ পি কিউ পি ডবল বার ধরা হয়ে গেছে, এটা পি ছিল, এই পি ধরা চলবে না, এটা এম, এক্স এম আর সমান ডেল্টা, এক্স এম আর ডবল বার পি ধরা গেছে, এক্স এম আর। তাহলে এখন এম কিউ আর ত্রিভুজের এম কিউ আর ত্রিভুজের দেখো ডেল্টাটা কি বহিস্থ কোণ, ডেল্টা সমান এম কিউ আর, এম কিউ আর যুক্ত এম আর কিউ। কেন না, তোমরা এইটা একটা উপপাদ্য শিখে এসছো যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ, মানে কোনো একটা বাহুকে যদি বাড়ানো হয়, যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান, সেটা লাগানো হয়েছে, এটা বহিস্থ কোণ।
বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। সমান এখন দেখো এই এম কিউ আর মানে কি, এই জায়গাটা কি হচ্ছে দেখো, এই পুরোটা কতটা, এইখান থেকে এতটা যদি আমরা ধরি, এই পুরোটা কত, পুরোটা হচ্ছে I1। দেখো বিপ্রতীপ কোণ, এই দিকটা আর ওদিকটা বিপ্রতীপ কোণ, তাহলে I1 থেকে যদি R1টা বাদ দিই তাহলে এই উপরটা পাবো, তাহলে এখানে হবে I1 মাইনাস R1। ঠিক সেম করে এইটা হবে কি না I2 মাইনাস R2, I2 মাইনাস R2। ওকে, সমান এখান থেকে বন্ধনী তুললে কি হবে I1 আচ্ছা মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2, সেখান থেকে লিখবো I1 প্লাস I2 মাইনাস কমন নিয়ে নিলে R1 প্লাস R2। ওকে, আমার প্রমাণ করার ছিল কি ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, তার মানে এইটাকে এ প্রমাণ করতে হবে এবারে, যে R1 প্লাস R2 সমান এই অ্যাঙ্গেলটা, তাই তো, এই প্রমাণটা করব। এখন দেখো একটা চতুর্ভুজ এ কিউ ও আর, চতুর্ভুজ এ কিউ ও আর এর দেখো এইটা এই এ কিউ ও সমান কত 90 ডিগ্রি, এ আর ও সমান কত 90 ডিগ্রি, আর পড়ে থাকে কোনটা এইটা আর এইটা, তাহলে এর কোণ এ কিউ ও যুক্ত কোণ কিউ ও আর যুক্ত কোণ ও আর এ যুক্ত কোণ আর এ কিউ সমান 360 ডিগ্রি। একটা চতুর্ভুজের চারটা কোণের যোগফল কত 360 ডিগ্রি। এবার আর হচ্ছে না, একটু উপরের দিকে যাচ্ছি। এখন এ কিউ এর মান কত, এটা অভিলম্ব ছিল তো, তাহলে বা এটা কত 90 ডিগ্রি যুক্ত কিউ ও আর এটা নেই, আচ্ছা কিউ ও আর এটাকে লেখা যায় 180 মাইনাস R1 প্লাস R2, এটা একটা ত্রিভুজ তো, কিউ ও আর একটা ত্রিভুজ, তাহলে সেখান থেকে লিখবো 180 মাইনাস আচ্ছা ব্র্যাকেট নয় এটা R1 প্লাস R2, বিয়োগ করলেই তো এই কিউ ও আর পাবো, আবার যুক্ত ও আর এ এটাও কি অভিলম্ব মানে এটাও 90 ডিগ্রি যুক্ত আর এ কিউ সমান 360 ডিগ্রি। এখন এখানে দেখো 90 180 এ একটা 180 360 হয়ে গেছে এদিকে অলরেডি, তাহলে 360 মাইনাস R1 প্লাস R2 প্লাস আর এ কিউ সমান 360, তাহলে এদিকে 360 দিকে 360 ঘর, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। রয়েছে কি আর এ কিউ সমান ওই দিকে মাইনাসটা দিকে গেলে কি প্লাস হয়ে যাবে R1 প্লাস R2, বা আর এ কিউকেই বলা হয় কোণ এ সমান R1 প্লাস R2। তাহলে এইখানে এটাকে যদি 1 নম্বর সমীকরণ দাগ দিয়ে রাখি, যে 1 নম্বর সমীকরণে R1 প্লাস R2 মান বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে R1 প্লাস R2 এর মান বসিয়ে পাই, কি পাই না ডেল্টা সমান, একটু মুছে দিই, ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, ব্যাস দিয়ে বক্স করে দেবে, দিয়ে প্রমাণিত। এটা প্রমাণ করতে বলা ছিল। ওকে, ভালো করে একবার করবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা। দেখো
4.5 চোখের হ্রস্ব দৃষ্টি ত্রুটি কাকে বলে? হ্রস্ব দৃষ্টি মানে কি? সে কাছের জিনিসকে দেখতে পায়, দূরের জিনিসকে দেখতে পায় না, সেটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি ত্রুটি। ওকে, এখানে বলছে হ্রস্ব দৃষ্টি ত্রুটি কাকে বলে, আর প্রতিকারের জন্য কি চশমা ব্যবহার করবে? প্রতিকারের জন্য অবতল লেন্স, অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করবে। হ্রস্ব দৃষ্টি ত্রুটিকেই বলে মায়োপিয়া। এর হ্রস্ব দৃষ্টি ত্রুটি কাকে বলে বলে একটু ছবিটা এঁকে দেবে, যে চোখের ছবি, যে কোথায় প্রতিবিম্বটা তৈরি হচ্ছে। না হলে এটা 3 নাম্বার আছে, তো একটু অসুবিধা হবে। হ্রস্ব দৃষ্টি ত্রুটি কাকে বলে, প্রতিকার হিসেবে কোন চশমা ব্যবহার করা হবে, ব্যাস ওটুকুই 3। দেখো 4.6 বলছে সলিনয়েড কাকে বলে? তড়িৎবাহী সলিনয়েডে উৎপন্ন মেরুর প্রকৃতি ঠিক করবে কি করে? সলিনয়েড কাকে বলে? একটা দীর্ঘ অন্তরিত তার, তাকে যদি একটা চোঙাকৃতির দণ্ডের উপরে পেঁচানো হয়, যে অবস্থা সৃষ্টি হবে সেই দণ্ডটাকে বলা হয় সলিনয়েড। এই যে রিং আকারে পেঁচানো হয়, সেটা সবসময় কি হয় না, যে অক্ষ থাকে, যে সলিনয়েডের যে অক্ষ ধরা হয়, সে অক্ষের সঙ্গে কিন্তু লম্বভাবে থাকে। এটা হচ্ছে সলিনয়েড। এবার এই সলিনয়েডে যে উৎপন্ন যে বলছে মেরু, সেই মেরুর প্রকৃতিটা কী করে হবে, যে তড়িৎ প্রবাহটা কোন দিকে হচ্ছে সেটা লক্ষ্য করতে হবে। এখানে একটা ঘড়ির সূত্র হয়, যখন কীভাবে বলি, যখন আমরা সলিনয়েডের অক্ষ থেকে যদি লক্ষ্য করি যে তড়িৎ প্রবাহ হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, মানে দক্ষিণাবর্তী, তখন তার মানে সেখানে কী হবে, দক্ষিণ মেরু সৃষ্টি হবে। আর যদি ওই সলিনয়েডের অক্ষ থেকে লক্ষ্য করি যে তড়িৎ প্রবাহটা কোন দিকে হচ্ছে, না ঘড়ির কাঁটার বিপরীতে, তাই তো, তখন কি হবে না, সেখানে তখন কি মেরুর সৃষ্টি হবে না, ঘড়ির কাঁটার দিকে হলে দক্ষিণাবর্তী, তখন সেটা হবে দক্ষিণ মেরু, আর ঘড়ির কাঁটার বিপরীতে হলে হবে উত্তর মেরু। মনে থাকবে? তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি তড়িৎ প্রবাহ ঘটে সেক্ষেত্রে হবে দক্ষিণ মেরু, আর ঘড়ির কাঁটার বিপরীতে হলে উত্তর মেরু সৃষ্টি হবে। ব্যাস। দেখো তারপরে অথবা বলা আছে বার্লো চক্রের ঘূর্ণন বাড়ানোর 2টি উপায়। বার্লো চক্রের ঘূর্ণন কখন বাড়বে? যদি প্রবাহ মাত্রা বাড়িয়ে দিই। প্রবাহ মাত্রা যদি বাড়িয়ে দিই তখন প্রযুক্ত বলের মান বৃদ্ধি পাবে, ফলে বেগ বৃদ্ধি পাবে। ওকে, আর কি, যদি ক্ষেত্র চুম্বক, শক্তিশালী ক্ষেত্র চুম্বক লাগানো যায়, যে চুম্বক ছিল তার পরিবর্তে যদি আরও শক্তিশালী ক্ষেত্র চুম্বক ব্যবহার করা হয়, সেক্ষেত্রেও প্রযুক্ত বলের মান বৃদ্ধি পাবে, ফলে তখনও কিন্তু বার্লো চক্রের ঘূর্ণন বৃদ্ধি পাবে। তাহলে 2টা উপায় কি কি? 1 হলো তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে, 2 হলো শক্তিশালী ক্ষেত্র চুম্বক ব্যবহার করি। ঠিক আছে, এইভাবে আমরা বার্লো চক্রের ঘূর্ণন বৃদ্ধি করতে পারি। আর কি অপশান আছে? ওর সঙ্গে একটা কোশ্চেন আছে, ডায়নামোতে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয়? ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, মনে রাখবে। দেখো 4.7 বলছে পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহী রোধ দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উষ্ণতা এবং উপাদান। কী কী বললাম? দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উষ্ণতা আর উপাদান। দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, সমানুপাতিক। প্রস্থচ্ছেদ কি? প্রস্থচ্ছেদ যদি বাড়ে রোধ কমবে, ব্যস্তানুপাতিক। দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ। এরপর কি? উষ্ণতা, যদি উষ্ণতা বাড়াই রোধ বাড়ে। সাধারণত যারা অহোমীয় পদার্থ, যেমন জার্মেনিয়াম, সিলিকন, এদের কিন্তু উষ্ণতা বাড়ালে রোধ কমে। জার্মেনিয়াম, সিলিকন এরা অর্ধপরিবাহী, যারা সেমিকন্ডাক্টর, তাদের কিন্তু উষ্ণতা বাড়ালে রোধ কমে। আর যারা অহোমীয় পরিবাহী সাধারণত যারা, তারা কিন্তু উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে। আর কি বললাম? দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উষ্ণতা আর উপাদান। উপাদানের পরিবর্তন করলেও রোধের পরিবর্তন হয়। যেমন ছিল তামা, তার রোধাঙ্ক অন্য, যদি চলে আসে অ্যালুমিনিয়াম, তার রোধাঙ্ক আলাদা হবে। তাহলে উপাদানের পরিবর্তন করলেও রোধের পরিবর্তন হবে। তাহলে 4টা বিষয়ের উপর রোধ নির্ভর করে। ওকে, তারপরে কি বলা আছে? 5 অ্যাম্পিয়ার ফিউজদার বলতে কি বোঝো? 5 অ্যাম্পিয়ার ফিউজদার,
5 অ্যাম্পিয়ার ফিউজদার মানে ওই ফিউজদারের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ারের বেশি তড়িৎ প্রবাহ হলেই ফিউজদারটা গলে যাবে এবং বর্তনী বিচ্ছিন্ন করবে। কি বলা হলো না, ওই ফিউজদারের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ারের বেশি তড়িৎ প্রবাহ মাত্রা হলেই ফিউজদারটি গলে গিয়ে বর্তনী বিচ্ছিন্ন করবে। ঠিক আছে, ওকে। দেখো 4.8 কি আছে, নিউক্লিয় বিভাজন কাকে বলে আর সমীকরণ। নিউক্লিয় রিয়েক্টরে ভারী জলের ভূমিকা কী? নিউক্লিয় রিয়েক্টরে ভারী জলের ভূমিকা কী না, এটা মডারেটর হিসেবে ব্যবহার করা হয়, মানে মন্দক হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় বিভাজন কাকে বলে না, যে নিউক্লিয় বিক্রিয়া কি হয় না, একটা ভারী নিউক্লিয়াসকে ধীরগতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করলে যদি প্রায় সমভরের দুটি নিউক্লিয়াসে পরিণত হয়, সেক্ষেত্রে তাকে বলা হয় নিউক্লিয় বিভাজন। এই নিউক্লিয় বিভাজন তাহলে কি হলো না, একটা ভারী নিউক্লিয়াসকে, ধরো ভারী নিউক্লিয়াস ইউরেনিয়াম 92 235, সেখানে যদি একটা নিউট্রন দ্বারা আঘাত করা হয়, নিউট্রনের কত হয় না 10, সেখান থেকে উৎপন্ন হবে কি না একটা উত্তেজিত, একটা সক্রিয় ভীষণ ইউরেনিয়াম তৈরি হবে, আর একযোগ হবে, নিউট্রনের এক আছে। সেখান থেকে কী হবে না, বেরিয়াম, ক্রিপ্টন আর 3টা নিউট্রন আর কিছু শক্তি। বেরিয়াম আর কি হবে, ক্রিপ্টন আর কি হবে, 3টা নিউট্রন আর কি হবে না শক্তি। শক্তিটাও কিন্তু প্রচুর শক্তি, মেগা ইলেকট্রন ভোল্টে সে শক্তিটা উৎপন্ন হয়। ক্রিপ্টনের কত 36 92, তাই তো। আর বেরিয়ামের কত হয় জানা আছে? বেরিয়ামের হয় 56, কিন্তু এর ভর সংখ্যা এটা জানা নেই। বেরিয়ামের 141। তাহলে ইউরেনিয়ামের 235, সেখানে যদি একটা নিউট্রন দ্বারা আঘাত করা হয় তখন ইউরেনিয়াম 236 হবে। সেখান থেকে কী হবে, বেরিয়াম 56 6 36 36 6 6 12 5 3 8 1 9, ঠিক আছে 92, এবং 3টা নিউট্রন উৎপন্ন হবে এবং শক্তি, সেই শক্তিটা আবার মেগা ইলেকট্রন ভোল্টে, মানে অনেক শক্তি নির্গত হবে। ওকে, তাহলে এটা হচ্ছে নিউক্লিয় বিভাজনের একটা উদাহরণ। দেখো এটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। আর ভারী জল ব্যবহার করা হয় কি মডারেটর হিসেবে, আমি আগেও বলেছি ভারী জল ব্যবহার করা হয় নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসেবে, বা মন্দনকও বলে কেউ কেউ। দেখো 4.9 বলা আছে এ বি সি 3টি মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 6 8 10। সি হলো নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল। কোন মৌলটির অপরা তড়িৎধর্মিতা, অপরা তড়িৎধর্মিতা মানে কি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি। কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম। আর বি মৌলটি মেন্ডেলিফের পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থান। মেন্ডেলিফের পর্যায় সারণী আধুনিক নয় বা দীর্ঘও নয়। এখন দেখো কত কত দেওয়া আছে 6 8 10, এ বি সি 3টা মৌল, কত দাগ এটা 4.9 4.9 এ বি সি 6 8 10 6 8 10 6 8 10 এদের ইলেকট্রন সংখ্যা। এবারে এদের যে ইলেকট্রন বিন্যাস করি, এর ইলেকট্রন বিন্যাস বা ই বিন্যাসও বলতে পারো, ইলেকট্রন বিন্যাস 2, তারপরে কক্ষ হবে 4। কক্ষটা যদি লিখেও দিই কে এল এম এন এরকম। তারপরটা কত হবে 8 আছে 2 আর 6 6 2 8, তারপরে 10 2 8 10, ঠিক আছে 6 2 8 10। ওকে, এখন 2 6 আর কোন একটা নিষ্ক্রিয় মৌল বলা ছিল, সি হলো একটা নিষ্ক্রিয় মৌল। হ্যাঁ ঠিকই আছে, সি এর নিষ্ক্রিয় মৌল, যার শেষ কক্ষে 8 ইলেকট্রন থাকে সেটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এখন বলা হচ্ছে কি, প্রথম কোশ্চেন দেওয়া আছে
নিষ্ক্রিয় মৌল। কোন মৌলটির তড়িৎ অপরাধর্মিতা সবচেয়ে বেশি? এখন দেখো, যে নিষ্ক্রিয় মৌল হয় তার তড়িৎ অপরাধর্মিতা বা তড়িৎ ধর্মিতা কোনোটাই হিসেব করা হয় না। তাহলে তড়িৎ অপরাধর্মিতা কোনটা? এইটা, যে 16 নম্বর শ্রেণীতে রয়েছে, দীর্ঘ পর্যায় শ্রেণীতে 16 নম্বরে, মেন্ডেলিফের নয় কিন্তু। তাহলে দীর্ঘ পর্যায় শ্রেণীর 16 নম্বরের যে রয়েছে সে হচ্ছে তড়িৎ অপরাধর্মিতা সবচেয়ে বেশি। তাহলে 1 নম্বরের উত্তর কি হবে না, সবচেয়ে তড়িৎ অপরাধর্মিতা 1 নম্বর, কোন মৌলটির অপরাধ তড়িৎ ধর্মিতা সবচেয়ে বেশি? তাহলে বি মৌলটির তড়িৎ অপরাধর্মিতা সবচেয়ে বেশি। আমার লাইনটা সোজা সোজা যায়নি, একটু বেঁকে বেঁকে গেছে, হ্যাঁ বুঝতে পারেনি। এরপরে 2-এর দাগে আছে, কোন মৌলটির আকার সবচেয়ে কম? 2-এর দাগ, কোন মৌলের আকার সবচেয়ে কম? সবচেয়ে কম হচ্ছে সি। তাহলে সি মৌলটির আকার সবচেয়ে কম। কেন না, যত বাম দিক থেকে ডান দিকে যাব তত তার ব্যাসার্ধ কমতে থাকবে। কেন না, এর দেখো পরমাণু ক্রমাঙ্ক কত? 10, কক্ষ সংখ্যা কত? 2। তাহলে এই 10টা প্রোটন বাইরের ইলেকট্রনকে বেশি বলে আকর্ষণ করবে, ফলে এর সংকুচিত বেশি হবে। তাহলে সবচেয়ে আকার কম সি। আর কি বলা আছে? বি মৌলটি মেন্ডেলিফের পর্যায় শ্রেণীতে কোন শ্রেণীতে অবস্থান? বি মৌলটি হচ্ছে 6A। বিও বলতে পারো, কোনো কোনো বইয়ে বিও আছে। তাহলে বি মৌলটির মেন্ডেলিফের পর্যায় শ্রেণীতে অবস্থান, মেন্ডেলিভের পর্যায় সারণীতে অবস্থান বলা আছে না শ্রেণী, কোন শ্রেণীতে অবস্থান, কত নম্বর শ্রেণী হবে তাহলে? 6, এরকম রোমান হরফের 6-এর এ শ্রেণী। এটা হচ্ছে শ্রেণী 6-এর এ শ্রেণী, এই গ্রুপে অবস্থান করেছে বি। ঠিক আছে, দেখো 4.10 তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের তড়িৎ বিশ্লেষ, তড়িৎদ্বার আর তড়িৎদ্বারের সংঘটিত বিক্রিয়া, 3টা কেস। তাহলে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের 3টি কেস বলা আছে এখানে। কি কি? এক হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, 4.10 এটা। তড়িৎ বিশ্লেষ হিসেবে কি ব্যবহার করা হয়? বিশ্লেষ্য কি ব্যবহার করা হয়? 20% বিশুদ্ধ অ্যালুমিনা, 20% একদম বিশুদ্ধ অ্যালুমিনা, এটা ল, অ্যালুমিনা সংকেত কি? Al2O3। আর কি? 60% ক্রায়োলাইট, এর সংকেত কি না? Na3Al F6 ক্রায়োলাইট। আর কি? 20% ফ্লুরোস্পার, 20% ফ্লুরোস্পার। দন্তের সব একা রয়েট, হ্যাঁ দন্ত মুছেই দিই, বোঝা যাচ্ছে না, আমি নিজেই বুঝতে পারছি না। 20% ফ্লুরোস্পার, সংকেত কি? CaF2। ওকে, তাহলে কি হলো না, তড়িৎ বিশ্লেষণে কি ব্যবহার করা হলো না? 20% বিশুদ্ধ অ্যালুমিনা, 60% ক্রায়োলাইট এবং 20% ফ্লুরোস্পারের মিশ্রণ, এটা কত উষ্ণতায় গলানো হয়? প্রায় 900। এটা গেল তড়িৎ বিশ্লেষণ কেস। এবার আসছে তড়িৎদ্বার। কি কি তড়িৎদ্বার? একটা ক্যাথোড, একটা অ্যানোড। ক্যাথোড হিসেবে কি? ক্যাথোড হিসেবে না গ্যাস কার্বনের পুরু আস্তরণ বলতে পারো, গ্যাস কার্বনের
পুরু আস্তরণ বিশিষ্ট স্টিল বলতে পারো, বা গ্যাস ফায়ার মানে পুরু আস্তরণ বিশিষ্ট স্টিলই দিয়ে রাখো একদম। আর অ্যানোড হিসেবে কি গ্রাফাইট, অ্যানোড হিসেবে গ্রাফাইট, বাস। তাহলে এটা হলো তড়িৎদ্বার। এবারে তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়া, তাহলে আগে বিয়োজন বিক্রিয়াটা দেখো। বিয়োজন কি ছিল, Al2O3 অ্যালুমিনা, সে ভাঙবে কি না 2Al3 প্লাস 3O2 মাইনাস, এটা বিয়োজন হবে। এবারে ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোডে কে যাবে, এটা 2Al3 প্লাস, কটা প্লাস হয়ে আছে মোট, 3 দুগুণে 6টা, তাহলে 6E লাগবে। লাগলে কটা হবে না Al, কটা Al তৈরি হবে, 3টা ইলেকট্রন নিয়ে ছিল, তাহলে 2টা Al তৈরি হবে। প্রত্যেকটার জন্য 3টা করে ইলেকট্রন গেল। আবার কি আছে 3O2 মাইনাস, এটা অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া 3O2 মাইনাস, এ কটা ইলেকট্রন ত্যাগ করবে, এ 6টা ইলেকট্রন ত্যাগ করবে। উৎপন্ন হবে কি না 3টা O, এই 3টা O যুক্ত হয়ে 3O প্লাস 3O যুক্ত হয়ে কী হবে না 3O2, এটা গ্যাস আর এটা ছিল সলিড। গ্যাসকে জি দিয়ে প্রকাশ করতে পারে, এটা গ্যাসের বেলা অত বড় লিখুনি, এটা জি ওটা এস। ওকে, এই হলো অ্যালুমিনিয়ামের কেস। চলো নেক্সট দেখো, অথবা কপার তড়িৎ বিশোধনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো। কি কি আছে, ব্যবহৃত তড়িৎদ্বার, তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়া। একই রকম সেম। প্রথমে কি বলা আছে, ব্যবহৃত তড়িৎদ্বার, এটা অথবা 4.10 তো 10 ছিল, হ্যাঁ 10 অথবা। কপারের তড়িৎ বিশোধন, প্রথমেই কি চাইছে, ব্যবহৃত তড়িৎদ্বার, ব্যবহৃত তড়িৎদ্বার, একদম সহজ। ক্যাথোড হিসেবে কি বিশুদ্ধ কপারের পাতলা পাত বা তামার পাতলা পাত, আর অ্যানোড হিসেবে কি অবিশুদ্ধ কপারের মোটা পাত, মোটা পাত, বাস। এরপরে কি চাইছে না তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ, এটা 1-এর দাগ ছিল, 2-এর দাগ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কি না 5% H2SO4 মিশ্রিত 15% CuSO4 এর জলীয় দ্রবণের মিশ্রণ বাস। 1, 2, 3 নম্বরে নিশ্চয়ই বলা আছে তড়িৎদ্বারে বিক্রিয়া, সংঘটিত বিক্রিয়া। হ্যাঁ, তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া। প্রথমে কি হবে, বিয়োজন। বিয়োজন, বিয়োজনটা কে না কপার সালফেট, তারই বিয়োজন হবে Cu2 প্লাস SO4 2 মাইনাস। এর SO4 2 মাইনাস ওর কোনো কাজ নেই, এই Cu2 প্লাসেরই কাজ। প্রথমে কি হচ্ছে, ক্যাথোড বিক্রিয়া,
ক্যাথোড বিক্রিয়ায় কি হবে না, এই যে ক্যাথোডটা কি ছিল, বিশুদ্ধ কপারের পাতলা পাত, ওই পাতলা পাতে এসে জমা হয়ে হয়ে ওটা মোটা হবে। তাহলে ওখানে কি হবে না, Cu2+ এলো, দুটা ইলেকট্রন গ্রহণ করলো, করে Cu সলিড হয়ে ওই পাতে এসে জমা হচ্ছে এটা। আর অ্যানোড বিক্রিয়াটা কি হবে না, ওই মোটা পাতটা ভেঙে ভেঙে আসবে, ও বিয়োজিত হতে থাকবে, শুধু Cu সে কি করবে না, দুটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে Cu2+ এটা অ্যাকোয়াসে পরিণত হবে। ও আবার গিয়ে আবার ক্যাথোডে গিয়ে বিক্রিয়া করবে, আবার এ ভাঙবে, আবার বিক্রিয়া করবে, এইভাবে অনবরত চলবে। এই বিশুদ্ধ কপারের মোটা পাতটা, যেটাকে বলে ব্লিস্টার কপার, এ কি করবে, সরু হতে থাকবে, আর ওই পাতলা পাতটা ধীরে 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 মোটা হতে থাকবে। ওকে, আর অত কিছু লিখতে হবে না, শুধু এইটুকু লিখলেই হবে। 4.11 স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 এর শিল্প উৎপাদনের শর্ত সহ সমীকরণ, এবং উৎপন্ন SO3 থেকে কিভাবে H2SO4 প্রস্তুত করা হয়। আচ্ছা, স্পর্শ পদ্ধতিতে SO2 উৎপন্ন হবে, সেখান থেকে SO3 উৎপন্ন হবে। কীরকম দেখো, এটা মোছা হয়নি, আমি এটা আর বলছি না, এত ভালো করে লিখছি না। কী হচ্ছে না, এখানে সালফারকে বায়ুতে পোড়ানো হচ্ছে, পুড়িয়ে কী করা হচ্ছে না, SO2 উৎপন্ন হচ্ছে। এই SO2কে আবার ভ্যানাডিয়াম পেন্টক্সাইড প্রায় 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভ্যানাডিয়াম পেন্টক্সাইড V2O5 বা প্লাটিনাম অ্যাসবেস্টস দিলেও হয়, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড দিলে তখন এটা SO3 উৎপন্ন হচ্ছে। এই SO3টাকে 98% গাঢ় H2SO4 এর মধ্যে দিয়ে চালনা করা হবে, তখন কি হবে না, ওটা SO3কে 98% গাঢ় H2SO4 তার সঙ্গে যুক্ত করলে উৎপন্ন হবে কি না, H2S2O7, এটা হচ্ছে ওলিয়াম। এই ওলিয়ামে পরিমাণ মতো জল যোগ করে কি করা হয় না, H2SO4 উৎপন্ন করা হয়। তাহলে কি হলো না, সালফারকে অতিরিক্ত অক্সিজেনে, এটা ধূলিকণা মুক্ত সালফার চাই, সালফারে অতিরিক্ত পরিমাণে অক্সিজেন যুক্ত করে তাকে সালফার ডাইঅক্সাইড করা হয়। সেই সালফার ডাইঅক্সাইডকে আবার অনুঘটকের উপস্থিতিতে, কে অনুঘটক না, V2O5, ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের কম দাম, ওটাই ব্যবহার করা হয়। এই V2O5 এর সাহায্যে সালফার ট্রাইঅক্সাইড করা হয়। সালফার ট্রাইঅক্সাইডকে আবার 98% গাঢ় H2SO4 এর মধ্যে দিয়ে চালনা করা হয়, করে কি হয় না, ওলিয়াম তৈরি হয়। এই ওলিয়ামের রাসায়নিক নাম কি, পাইরোসালফিউরিক অ্যাসিড। এই ওলিয়ামে পরিমাণ মতো জল যোগ করে সেটাকে, সেখান থেকে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা হয়। তোমরা একটু ওটা ভালো করে পড়ে নেবে, লিখে নেবে, ব্যাস। এটা স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতি। 4.11 অথবা HCl প্রস্তুতিতে HNO3 ব্যবহার করা হয় না কেন? কারণ HNO3 স্ফুটনাঙ্ক কত, 83 ডিগ্রি সেলসিয়াস। একে যখন উত্তপ্ত করা হবে NaCl সহযোগে, কি হবে না, অধিকাংশই HNO3 বাষ্পীভূত হয়ে যাবে, গিয়ে সেটা HCl এর সঙ্গে মিশে যাবে। আবার কি হয় না, HNO3 জারক অ্যাসিড, সে কি করে, ওই যে উৎপন্ন যে HCl হলো তাকে জারিত করে ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। তাহলে কত কিছু ঝামেলা হয়ে যাচ্ছে, এক HCl এর সঙ্গে HNO3 মিশে যাচ্ছে, আবার কি হচ্ছে না, HClকে জারিত করে ক্লোরিন গ্যাসে পরিণত করে দিচ্ছে। তাই ওই HCl প্রস্তুতিতে HNO3 ব্যবহার করা হয় না। আর কি বলা আছে, NO2 গ্যাসকে জলে শোষণ করানো হলে কি অ্যাসিড উৎপন্ন হয়, কি হবে না, কি অ্যাসিড উৎপন্ন হয়, এটা নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। অসওয়াল্ড পদ্ধতিতে দেখছো যে ওটা নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। কি না, NO2 গ্যাসকে যদি আমি জলে শোষণ করাই, সেখানে হবে নাইট্রিক অ্যাসিড। ওকে, দেখো এখানে হচ্ছে ডিনোচার্ড স্পিরিট কি, এর ব্যবহার। ডিনোচার্ড স্পিরিট কি না, রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য তাতে কি মিথানল, এছাড়া রবার নির্যাস, পিরিডিন, নেপথা প্রভৃতি এইসব মিশিয়ে দেওয়া হয়, এবং এই যে স্পিরিটটা তৈরি হচ্ছে তাকেই বলে ডিনোচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট। এটা কি কাজে ব্যবহার করা হয় না, এটা হচ্ছে বার্নিশ করতে, বিভিন্ন দ্রাবক হিসেবে, রঙের কাজে ব্যবহার করা হয়। ওকে, এর পরের কোশ্চেন আছে, একের দাগে আছে CaC2 প্লাস H2O প্লাস COH এর হোল 2। এ হবে কি অ্যাসিটিলিন, এটা লেখার দরকারই নেই, এ হবে অ্যাসিটিলিন C2H2, একে শনাক্তকরণ করতে বলছি। ওকে,
দেখো এর অথবা মানে 4.12 অথবা অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে পৃথকভাবে একবার সোডিয়াম বাইকার্বনেট আর একবার ইথাইল অ্যালকোহল দেওয়া হচ্ছে, বিক্রিয়াগুলি লিখতে বলছে। তাহলে একটা হচ্ছে প্রথমে কি সোডিয়াম বাইকার্বনেট, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি CH3COOH, এর সঙ্গে কাকে দেওয়া হচ্ছে না সোডিয়াম বাইকার্বনেট, যোগ করলে কি হবে না সোডিয়াম অ্যাসিটেট CH3COONA, এটা বলে সোডিয়াম অ্যাসিটেট, তার সঙ্গে কি উৎপন্ন হবে না CO2 প্লাস জল, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় সোডিয়াম অ্যাসিটেট, কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হচ্ছে। আর দ্বিতীয় বিক্রিয়াটা কি চা হচ্ছে না ইথাইল অ্যালকোহলের সঙ্গে ওই সেম অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, তার সঙ্গে কার দেওয়া হচ্ছে না একটা অ্যালকোহল CH3CH2OH, ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া। এই বিক্রিয়াটা এটাকে বলে এস্টাডিফিকেশন বিক্রিয়া। এখানে একটু জল শোষক পদার্থ দিতে হয়, সেটাকে না গাঢ় H2SO উপর যোগ করতে হয়, করলেই তখন কি হবে না এটা একটা এস্টার তৈরি হবে, কি বলে ইথাইল অ্যাসিটেট CH3COO, CH3COO, ও বাবা তোর মশাই, CH3COO C2H5 বলে ইথাইল। আর এই গ্রুপটাকে বলে অ্যাসিটেট, যেমন ছিল সোডিয়াম অ্যাসিটেট, এখানে দেখো ইথাইল অ্যাসিটেট। আর কে উৎপন্ন হবে জল, জলটা শোষণ করবে এই গাঢ় H2SO। তাহলে কি হচ্ছে না এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, তার সঙ্গে ইথাইল অ্যালকোহল যোগ করলে এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট, এটা কি বলে এস্টার উৎপন্ন হচ্ছে। ওকে, তাহলে এই দুটি বিক্রিয়া, আর ওখানে কিছু নেই না। কার্বনবিহীন একটি কার্যকরী মূলকের উদাহরণ, কার্বনবিহীন একটি কার্যকরী মূলক কি OH, হাইড্রক্সিল, ডয়রোফলা হাইড্রক্সিল গ্রুপ, এটা অ্যালকোহল গ্রুপ, এই যে বন্ড OH, এটা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ, এখানে কার্বন নেই, অ্যামিনো গ্রুপ হয় NH2, সেটাও কার্বন নেই, এটা হচ্ছে অ্যামিনো, এদিকে বন্ড নয় অ্যামিনো। আর কি হয়, আর বেশিরভাগই কার্বন আছে, তাহলে এটা হচ্ছে NH2, এটা NH2OH, এগুলো হচ্ছে কার্বনবিহীন একটা গ্রুপ। চলো।